ট্রাইব্যুনালে হবে জিয়া হত্যায় অভিযুক্ত মুজাফফরের বিচার, জানালেন চিফ প্রসিকিউটর। আশ্রয়দাতাদের খুঁজে বের করার তাগিদ রিজভির। মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর আজ, পাশে থাকার আশ্বাস ডাক্তার জুবাইদার। বেঁচে ফেরাদের চিকিৎসায় সহায়তা দেবে সরকার, বললেন স্বাস্থ্যমন্ত্রী। ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়া কমল ২৪,০০০ টাকা। মুদ্রা, খাদ্য ও বাড়ি ভাড়ার ঊর্ধ্বগতিতে বাড়ল মোট ব্যয়। এবং দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেল বিশ্বসেরা স্পেন। চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত, ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে মেসির বার্তা। আসসালামু আলাইকুম, ওনার সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে আগামী ২৩ জুলাই হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের মামলায় আগামী ২-১ দিনের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। মুদাসির আলী প্রতিবেদন। সম্প্রতি গ্রেপ্তার হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক ছিলেন তিনি। ঢাকায় তার বাসভবন থেকেই গ্রেপ্তার করে মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর বিষয়ে তদন্ত করতে গিয়ে মোজাফফরের সংশ্লিষ্টতা উঠে আসে। সে কারণে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের জন্য আবেদন করে প্রসিকিউশন। মঙ্গলবার এ বিষয়ে শুনানির পর আবেদন মঞ্জুর করে মোজাফফরকে ২৩ জুলাই ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সেনা আইনের পাশাপাশি ট্রাইব্যুনালে মোজাফফরের বিচার হবে বলে জানান তিনি। ট্রাইব্যুনাল 2 আদেশ দিয়েছেন আগামী ২৩/৭/২৬ তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার ১০টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশনা দিয়েছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে তার যে সম্পৃক্ততা সেটি সেনা আইনে বিচার হবে। মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে কিরকম সম্পৃক্ত ছিলেন বিষয়টি খুলে বলেন চিফ প্রসিকিউটর। মাসুদ উদ্দিন চৌধুরী এবং তার পিএ তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে এবং সেই কথোপকথনের মধ্যে আরেকজন ব্যক্তি আছে জন্ডু নামীয় একটা ফেক নাম। আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো যে এই জন্ডু আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন। ১/১১ থেকে শুরু করে ফ্যাসিস্ট সরকারের পুরো সময়কালে যত মানবতাবিরোধী অপরাধ হয়েছে তার সঙ্গে মোজাফফরের সংশ্লিষ্টতার আইন অনুযায়ী তদন্ত ও বিচার হবে। আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসছে যে তার মানবতা বিরোধী অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা আছে, ১/১১ সাথে তার সংশ্লিষ্টতা আছে। এদিকে আগামী ২-১ দিনের মধ্যে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ বাকি আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। একটা ফর্মাল চার্জ রেডি করতে সময় লাগে, সেটি এইটুকুন যতটুকুন সময় লাগবে সেই প্রেক্ষিতে এটা হতে পারে আগামীকালকে অথবা পরশুদিন, এর মধ্যে আমরা ফর্মাল চার্জ দাখিল করব। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারীদের আশ্রয়দাতাদের পরিচয় খুঁজে বের করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দেশকে অস্থিতিশীল করতে কাদের সিদ্দিকীর হাতে কারা অস্ত্র তুলে দিয়েছিল এমন প্রশ্নও তোলেন তিনি। জাতীয়তাবাদী যুব দলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জুলাই ছাত্র হত্যায় জড়িত আওয়ামী লীগের ৫,০০০ নেতাকর্মীকে ভারতে আশ্রয় দেওয়ার নিন্দাও জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। কোনো হতাশার কিছু নেই, চক্রান্ত ষড়যন্ত্র চারিদিক থেকে আসবে। আমি যে কথাটা বলছিলাম যে ৪৫ বছর ওই লোক কোথায় ছিল, মেজর মুজাফফর কিভাবে আসতে পারল? নিশ্চয়ই যারা তাকে আশ্রয় দিয়েছেন এর আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে, দেশের ভিতরে আশ্রয়দাতা আছে। ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল।
রাজনৈতিক বিবেচনায় নারী শিশু ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার সকালে সচিবালয়ে মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন শেষে একথা জানান তিনি। এ সময় তিনি আরও জানান, বিচারক সংকটে দেশের আদালতে ৪৫ লাখ মামলা ঝুলে আছে, তাই বাধ্যতামূলক মধ্যস্থতার প্রক্রিয়ায় মামলার সংখ্যা কমিয়ে আনার চেষ্টা করছে সরকার। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। দেশের আদালতে বিচারাধীন প্রায় ৪৫ লাখ মামলার জট তৈরি হয়েছে, যা মানুষের বিচার পাওয়ার পথকে সংকুচিত করে তুলছে। দীর্ঘসূত্রিতায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিচারপ্রার্থীরা। এর ফলে বিচার বিভাগের উপর আস্থা হারাচ্ছে মানুষ। প্রথম কথা, ৩০ জেলাতে আমাদের এমন বাস্তবতায় ১০ জেলায় মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্যোগ নিয়েছে সরকার। সকালে সচিবালয়ের উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বর্তমানে ৪৫ লাখ মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাধ্যতামূলক মধ্যস্থতার প্রক্রিয়ায় ১ বছরে তা ২৫ লাখে নামিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। বাংলাদেশের অপ্রতুল বিচারকের বিপরীতে প্রায় ৪৫ লক্ষের মতো মামলা চলমান আছে। এটা আমাদের জন্য অনেক দুর্বোধ্য। আগামী ১ বছরে আমাদের ৪.৫ মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা ২ মিলিয়নে কমিয়ে আনতে পারবো, এবং সেটা যদি পারি আগামী ১ বছরে আমাদের বিচার বিভাগের জন্য একটি আশার আলো দেখাবে। সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও নারী শিশু ধর্ষণ ও নির্যাতন মামলা প্রত্যাহার হবে না বলে সাফ জানান আইনমন্ত্রী। রাজনৈতিক মামলা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে একটি কমিটি হয়েছে জাতীয় পর্যায়ে, যেখানে আইনমন্ত্রী সভাপতির দায়িত্ব পালন করেন। বাট এই প্রক্রিয়ায় আসতে হলে প্রথমে দরখাস্ত করতে হবে জেলা প্রশাসকের কাছে, এবং দরখাস্তের মধ্যে মামলা এবং মামলার সাথে শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে এই জিনিসটা এস্টাবলিশ করার জন্য তাকে প্রমাণ দিতে হবে। তবে এখানে ২টা ক্ষেত্রে আমরা এক্সেপশন করেছি। রেপের মামলা, শিশু ধর্ষণের মামলা, কিংবা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেছে মামলা, পরবর্তীতে এই সমস্ত মামলা নিয়ে এসে রাজনৈতিক কালার যদি কেউ দেওয়ার চেষ্টা করে, আমি বলেছি আমার টেবিল পর্যন্ত এই মামলা আসবে না। মধ্যস্থতার প্রক্রিয়ায় দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে বলেও জানান আইনমন্ত্রী। মিডিয়েশন প্রক্রিয়ায় যে কোনো ধরনের দুর্নীতি আমাদের কাছে কিন্তু জিরো টলারেন্স। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা ৫০% নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়ন বিষয়ক জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, এর লক্ষ্য অর্জনে সরকার আইনি, নীতিগত ও প্রযুক্তি নির্ভর নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সড়ক নিরাপত্তা জোরদারে আইনি, নীতিগত ও প্রযুক্তি নির্ভর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। Our commitments to reducing road traffic deaths and injuries in line with the global plan for the decade of action for road safety 2021 to 2030. Bangladesh has taken significant steps to strengthen its road safety frameworks. মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর আজ। গেল বছরের ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনে বিমান বাহিনীর একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৩৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৮ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ৩ জন অভিভাবক ও বিমানের এক পাইলট। তাহসিন তারিনের প্রতিবেদন। মাইলস্টোন ট্র্যাজেডি থেকে বেঁচে ফেরাদের উন্নত চিকিৎসায় সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আর ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহযোগিতার হাত সবসময় আছে জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। সকালে বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শহীদদের স্মরণ সভায় এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন।
স্কুলের ঘণ্টা বাজে আগের মতোই, খেলাধুলা ক্লাস শেষে স্বাভাবিক নিয়মে বাড়ি ফেরে শিক্ষার্থীরা, কিন্তু ফেরে না ঝরে যাওয়া ফুলেরা। সে যে কি ভয়াবহ মুহূর্ত! আমি হারিয়েছি আমার আগে পূর্বের চেহারা। আমার চেয়েও খারাপ অবস্থায় আছে অনেকেই, আর যাদেরকে হারিয়েছি এই শোক আমরা কিভাবে সইব? মাইলস্টোনের বিভীষিকাময় স্মৃতি 1 বছর পরেও তাড়া করে ফেরে স্বজনদের। সন্তান তার চোখের সামনে এমন ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে পারে, সেই পর একজন মা হিসেবে আমি যে ভয়, যে দুশ্চিন্তা, যে অসহায়তার মধ্যে দিয়ে গিয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের হৃদয়ের আর্তনাদ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। হার মানেননি শিক্ষকরা, সন্তানের মতো করে আগলে রেখেছিলেন শিক্ষার্থীদের। কেউ পাড়ি জমিয়েছেন পরপারে, কেউ বেঁচে গেলেও এখন ফিরতে পারেননি পূর্ণ সুস্থ জীবনে। ট্র্যাজেডির আগে তানভীর বলেছিল, স্যার আমি একটি উপন্যাস লিখতেছি, স্যার 2 পার্ট শেষ, 3য় পার্টে আপনাকে নিয়ে আসতেছি। স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের হাই কমিশনার। ঘোষণা দেন যে কোনো বিপদে পাশে থাকার। China, Bangladesh standing together through thick and thin and further deepen practical cooperation in such areas as public health and disaster prevention and response. We also recognize the courage and the dedication of the responders, medical professionals, teachers, families. এ সময় আহত শিক্ষকদের উন্নত চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। যারা এখনো ফলো আপে আছে, আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরো কিছু উন্নততর চিকিৎসারও প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। উই মাস্ট এক্সটেন্ড আওয়ার হ্যান্ডস অফ কোঅপারেশন। প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান শ্রদ্ধাভরে স্মরণ করেন শহীদদের। আজ এমন একটি দিন, যেই দিনে আমাদের দেশ ও জাতি গভীরভাবে শোকাহত, মর্মাহত। মৃত্যুবরণ করেছেন যারা, তাদের পরিবারের প্রতি সমগ্র জাতি সমবেদনা জানাচ্ছে। আমি এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে জানাই গভীর শোক ও আন্তরিক সমবেদনা। আর যে কোনো মানবিক বিপর্যয়ে সবাই মিলে একসঙ্গে মোকাবিলার তাগিদ দেন বক্তারা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। অনলাইনে অপতথ্য ও সাইবার বুলিংয়ে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি এবং সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব ও নারীদের বুলিং রোধে আইনজীবীদের নিয়ে প্যানেল গঠন করেছে সরকার। এ প্যানেল নাগরিকদের আইনি সুরক্ষা দেবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন ডিসইনফরমেশন, বিশেষ করে সাইবার বুলিং, বিশেষ করে এগুলো এই রাষ্ট্র সহ্য করবে না, সরকার সহ্য করবে না। স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে যেমন এই প্যানেল কাজ করবে, আবার সে স্বতঃপ্রণোদিত হয়েও কাজ করবে। এবং এটা শুধু যে সরকারের প্রতি যে ডিসইনফরমেশন সেটা নিয়ে কাজ করবে, এটা নাগরিকদের সুরক্ষার জন্যই আসলে তারা কাজ করবে। যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। 2027 সালের হজ প্যাকেজে সার্বিকভাবে বেড়েছে খরচ। সকালে সচিবালয়ে নতুন এ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি জানান, এবার বিমান ভাড়া 24,000 টাকা কমানো হয়েছে। প্যাকেজ 1-এর খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা, আর 2-এর খরচ 5,05,648 টাকা। তবে তা গেল বছরের তুলনায় বেশি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। 2027 সালে হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এবার স্বস্তির বিষয়, বিমান ভাড়া 24,000 টাকা কমানো হয়েছে। তবে সৌদি আরবে মুদ্রার দাম, বাড়ি ভাড়া ও অন্যান্য ব্যয় বেড়ে সার্বিক খরচ গেল বছরের তুলনায় বেড়েছে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। Saudi airline
সরকারি মাধ্যমে দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্রথম প্যাকেজের খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা, আর দুইয়ে খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। হজ প্যাকেজ একে এই প্যাকেজ খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা। সৌদিতে মুদ্রার দাম, খাদ্য, সার্বিক খরচ বেড়ে যাওয়ায় এবার ব্যয় বেড়েছে বলে জানান মন্ত্রী। 2026 সালে সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ছিল 4,67,137 টাকা খাবার ছাড়া। এই প্যাকেজটির যদি আমরা 2027 সালে রাখতে হয় তাহলে প্যাকেজ মূল্য হবে 5,33,711 টাকা। এখানে দুটো জিনিস বাড়তেছে, একটা হলো খাবারের জন্য বাড়তেছে 39,508 টাকা, আর সার্ভিস চার্জ 23,240 টাকা। তবে স্বস্তির বিষয় হলো বিমান ভাড়া 1,67,000 টাকা থেকে এবার 24,000 টাকা কমানো হয়েছে। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে 24,830 টাকা কমানো হয়েছে, মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে 1,30,000 টাকা। এদিকে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্যাকেজ ঘোষণা করতে পারেন বুধবার। গাইডলাইন ঘোষণার লক্ষ্যে দেশজুড়ে গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আরও 1008 জন আক্রান্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গেল 15 মার্চ থেকে এখন পর্যন্ত এ নিয়ে সারা দেশে মৃত্যু হয়েছে মোট 702 শিশুর। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় 1 জনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন 338 জন। তৃণমূলের সুপ্ত প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে বর্ণিল রঙে ও উৎসব মুখর পরিবেশে পর্দা উঠল নতুন করে স্পোর্টস 2025-26 জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার। দেশের প্রত্যন্ত অঞ্চলের সেরা ক্রীড়াবিদদের এই মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় ক্রীড়াঙ্গন নিয়ে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। এস.এম. রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মশিউর রহমান। মিরপুর ইনডোর স্টেডিয়ামে সকালে বর্ণাঢ্য আর জমকালো সব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পর্দা উঠল নতুন কুড়ি স্পোর্টসের এবারের জাতীয় আসরের। মূল আনুষ্ঠানিকতার পরই শুরু হয় মাঠের লড়াই। প্রথম দিনের পুলেই ঝড় তুললেন উদীয়মান সাঁতারুরা। বালক বিভাগে 28.30 সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন ঢাকার সোহান। এছাড়া খুলনার রাফিন ইসলাম দ্বিতীয় এবং মোহাম্মদ ফাইজুল হয়েছেন তৃতীয়। পিছিয়ে ছিলেন না মেয়েরাও। বালিকা বিভাগে খুলনার সাদিয়া প্রথম, কুমিল্লার অদিতি দ্বিতীয় এবং খুলনার তৃষা খাতুন অর্জন করেন তৃতীয় স্থান। নতুন কুড়িতে ভলিবল ও টেবিল টেনিসকে অন্তর্ভুক্ত করার কথা তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সাঁতারের টিম হবে, সেখানে টেবিল টেনিস হবে, সেখানে ভলিবল হবে, সেখানে দাবা হবে, মার্শাল আর্ট হবে। টোটাল 10টি ইভেন্টকে আমরা একদম ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। সঠিক পরিচর্যা পেলে আগামীতে তারা আন্তর্জাতিক অঙ্গনেও দেশের নাম উজ্জ্বল করবে, এমনটাই বিশ্বাস প্রতিমন্ত্রীর। যারা এই ন্যাশনাল সুইমিং পুলে সাঁতার কাটবে এবং সেই সাঁতারের মাধ্যমে আমরা বিশ্বাস করি তাদের ভিতরে একটি স্বপ্ন জাগ্রত হবে যে না, আমিও একদিন বাংলাদেশ দলের হয়ে এই ন্যাশনাল সুইমিং পুলে অংশগ্রহণ করে বাংলাদেশের জন্য একটি পদক নিয়ে আসতে চাই। এদিকে আগামী 27 জুলাই সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে তৃণমূলের এই মহা আয়োজন, যেখানে কীর্তি অ্যাথলেটদের হাতে তুলে দেওয়া হবে সেরার পুরস্কার। আগামী 27 জুলাই বিকাল 4টায়। মশিউর রহমান, মোহনা সংবাদ। আনুষ্ঠানিক সাভারের গৃহবধূ শারমিন আক্তার হত্যা মামলার রহস্য 2 সপ্তাহে উদ্ঘাটন করেছে পিবিআই ঢাকা জেলা। গেল 2 জুলাই সাভারের বড়দেশি এলাকার একটি ভাড়া বাসায় 39 বছর বয়সী গৃহবধূ শারমিনকে হত্যার পর পালিয়ে যায় আসামি মাসুম। পুলিশের তদন্তে উঠে আসে শারমিনের সঙ্গে মাসুমের অনৈতিক সম্পর্কের জেরে ধর্ষণের পর এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। অবশেষে গেল 14 জুলাই কুড়িগ্রাম জেলার সীমান্ত থেকে ভারতে পালানোর সময় গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত মাসুম ইসলামকে। সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পিবিআই। এবার আন্তর্জাতিক।
মৌসুমী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৮০ জনের বেশি। এছাড়া কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় এখন পর্যন্ত ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার নুরিস্তানের প্রধান শহর পারুনে হঠাৎ বন্যার পানি ঢুকে পড়ে। এতে বহু বাড়িঘর, হোটেল ও দোকানপাট ধ্বংস হয়ে যায়। বন্যায় পারুন পৌর এলাকা প্রায় ধ্বংস হয়ে গেছে। খেলা খবর ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ২ ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শক্তিশালী ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজেলউড এবং অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়ন। তবে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া উসমান খাজার জায়গায় ওপেনিংয়ে আস্থা রাখা হয়েছে অ্যাশেজে অভিষেক হওয়া জেক ওয়েদারল্ডের ওপর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৩ থেকে ১৭ অগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২২ থেকে ২৬ অগস্ট ম্যাকাইয়ে। শেষ করব মোহনের সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ট্রাইব্যুনালে হবে জিয়া হত্যায় অভিযুক্ত মুজাফফরের বিচার, জানালেন চিফ প্রসিকিউটর। আশ্রয়দাতাদের খুঁজে বের করার তাগিদ রেজভির। মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর আজ, পাশে থাকার আশ্বাস ডাক্তার জুবাইদার। বেঁচে ফেরাদের চিকিৎসায় সহায়তা দেবে সরকার, বললেন স্বাস্থ্যমন্ত্রী। ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়া কমবে ২৪,০০০ টাকা। মুদ্রা, খাদ্য ও বাড়ি ভাড়ার ঊর্ধ্বগতিতে বাড়ল মোট ব্যয়। এবং দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেল বিশ্বসেরা স্পেন। চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত, ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে মেসির বার্তা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়, এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক জুড়ে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।